বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রকে সাহিত্য অনুরাগীদের কাছে পরিবেশন করতে আমাদের এই বিশেষ নিবেদন গল্প ফিভার। আজকের গল্পটি কোনো লেখকের লেখা কাল্পনিক গল্প নয়, সত্য ঘটনা অবলম্বনে 1994 সালে ঘটে যাওয়া এক মর্মান্তিক খুনের ঘটনা নিয়ে আমাদের আজকের এই পরিবেশন। গল্প পাঠে তুহিন শুভ্র দত্ত, তদন্তকারী অফিসার আর অমরনাথের ভূমিকায় আয়ুষ মজুমদার, অভিজিৎ, সমরনাথ আর নন্দলাল সিং এর ভূমিকায় সোহম মণ্ডল, পুলিশ অফিসার আর অলোকনাথের ভূমিকায় কবির, আর একজন পুলিশ অফিসার আর অতনু এবং বিশ্বনাথের ভূমিকায় মেঘদীপ নাগ, ডিজিটাল পেইন্টিংয়ে প্রিয়াঙ্কা সাঁতরা, পোস্টার এডিটিংয়ে মৈনাক চক্রবর্তী, অডিও আর ভিডিও এডিটিংয়ে অভিরূপ ভট্টাচার্য। আমাদের আজকের এই গল্প লালবাজার গোয়েন্দাপীঠ নামক বইটি থেকে সংগৃহীত। আশা করব শ্রোতারা গল্প শোনার আনন্দে এটিকে গ্রহণ করবেন। শুরু হচ্ছে আজকের গল্প মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। বরতলা থানায় ফোনটা বেজেছিল কাক ভরে 5:45 নাগাদ। এখানে গন্ডগোল হচ্ছে স্যার, প্রচুর লোক জমে গেছে, তাড়াতাড়ি আসুন। এখানে মানে? 2C বিডন স্ট্রিট, এক খুন করে ফেলেছে স্যার। খুন? ডিউটি অফিসার ফোন নামিয়ে রাখেন। সবে মিনিট 15 হলো সকালের শিফটে বসেছেন, প্রথম ফোনটাতেই খুনের খবর। সাদে কি বলে, মর্নিং শোজ দ্য ডে। সকালেই বুঝিয়ে দিচ্ছে বাকি দিনটা কেমন যাবে। বরতলা থানা থেকে কতই বা দূরত্ব ঘটনাস্থলের? খুব জোর 1 কিলোমিটার হবে। পুলিশের জিপ যখন থামলো 2C বিডন স্ট্রিটের সামনে, অত ভোরে অন্তত 100-3 লোক। চিৎকার চেঁচামেচিতে বোঝা দায় ঠিক কি ঘটেছে। পুলিশের আবির্ভাবে সমাবেত কোলাহল নিমেষে আরো উচ্চকিত। জানোয়ারটাকে আমরাই ফাঁসি দেবো স্যার, আপনারা ফিরে যান। অপরাধের সুলুক সন্ধান পরে হবে। পরিস্থিতি যা, এ তো আইন শৃঙ্খলার সমস্যা হতে যাচ্ছে। এমনিতেই জনবসতিপূর্ণ এলাকা, কৌতূহলী মানুষের ভিড় জমাট বাঁধছে দ্রুত। অফিসার ওয়্যারলেস সেট হাতে নিলেন, বার্তা পাঠালেন থানায়। থানা থেকে যে অবিলম্বে পৌঁছালো লালবাজার অঞ্চলে। Commissioner Biren Street of a suspected murder. Reinforcement required as early as possible. Please inform superiors. থানা জানালো ওসিকে, লালবাজার জানালো ডিসি নর্থ আর ডিসি ডিডিকে। ওসি 7 তাড়াতাড়ি ছুটলেন, সঙ্গে হোমিসাইড শাখার অফিসাররা। পার্শ্ববর্তী থানাগুলি থেকে বাড়তি ফোর্স রওনা দিল বিডন স্ট্রিটের উদ্দেশ্যে। কন্ট্রোল রুম ঘটনাস্থল অফিসারদের জানিয়ে দিল, ডিসি নর্থ অ্যান্ড ডিসি ডিডি অন ওয়ে। সিচুয়েশন রিপোর্ট এভরি 5 minutes প্লিজ। বিশ্বনাথ দত্ত হত্যা মামলা, বরতলা থানা, কেস নাম্বার 6294, তারিখ 6 মার্চ 1994, ভারতীয় দণ্ডবিধির আইপিসি সেকশন 120B, 302, 201 ধারা, অপরাধমূলক ষড়যন্ত্র, খুন এবং প্রমাণ লোপাট। 31 জানুয়ারি 1994, সোমবার। চন্দননগরের বাড়িতে বসে আনন্দবাজার পত্রিকার সারিবদ্ধ বিজ্ঞাপনের পাতায় চোখ বুলাচ্ছিলেন অভিজিৎ। চাকরির সন্ধানে আছে। কর্মচারীর বিজ্ঞাপন খুঁটিয়ে পড়ে, লিখে রাখেন কোথায় কোথায় আবেদনপত্র পাঠান। দেখতে দেখতেই নজর পড়ল জমি বাড়ি বিক্রয়ের ফলাফল। এটা কি? নোটিশ, কলিকাতা মিউনিসিপ্যালের অন্তর্ভুক্ত 2C বিডন স্ট্রিট, কলিকাতা 6, বরতলা থানার অধীন বাড়ি বিক্রয় হই। উক্ত ঠিকানার বাড়ির 2 অংশীদার ছাড়া যদি কোনো অংশীদার বা দাবিদার থাকেন, তাহা হইলে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর 7 দিনের মধ্যে এসে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করুন। বিকাশ পাল, অ্যাডভোকেট, স্মল কজেস কোর্ট, 2/1 কিরণ শঙ্কর রায় রোড, কলিকাতা 1। একবার নয়, দুবার পড়লেন অভিজিৎ। কাগজ হাতে নিয়েই সোজা পাশের ঘরে। বাবা, এটা দেখেছো?
সকাল 9:15 তখন। প্রাতরাশ সেরে অফিস যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন অমরনাথ। ছেলেকে বিচলিত দেখে একটু অবাকই হলেন। অভিজিৎ আশৈশব শান্ত প্রকৃতির, অকারণ উত্তেজনার প্রকাশ তার স্বভাব বিরুদ্ধ। কাগজটা টেনে নিলেন ছেলের হাত থেকে। কি হলো? কি বেরিয়েছেটা কি দেখি? অমরনাথ দেখলেন এবং অফিসে হাজিরার ব্যস্ততা সাময়িক অগ্রাধিকার হারাল। বসার ঘরের ল্যান্ডলাইন থেকে তৎক্ষণাৎ ফোন করলেন কলকাতার নম্বরে। এই সমর, আজকের আনন্দবাজার দেখেছিস? 8 নম্বর পাতায়, আরে বিজ্ঞাপনের কলাম, জমি বাড়ি এগুলো। বিডন স্ট্রিটের 3তলা বাড়িটি 7-এর দশকের শেষাশেষি তৈরি করেছিলেন জগন্নাথ দত্ত। তিনি গত হলেন 90-এর শুরুতে। স্ত্রীও প্রয়াত হলেন বছর 3-এর মধ্যেই। উত্তরাধিকার সূত্রে বাড়ির মালিকানা পেলেন 4 পুত্র এবং 1 কন্যা। বড় অমরনাথ ব্যাংকের আধিকারিক, সপরিবারে বাস চন্দননগর। স্ত্রী সংসার ধর্মে ব্রতী। পুত্র অভিজিৎ পড়াশোনার পাশাপাশি চাকরি প্রত্যাশী। মেজ সমরনাথ পৈতৃক বাড়িতে থাকেন না, তবে কলকাতারই বাসিন্দা, চাকুরিজীবী। পরের ভাই বিশ্বনাথ অকৃতদার, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার ধর্মতলা শাখার কর্মী। নির্বিরোধী মানুষ। নেশা বলতে 2টি, গান আর বিভিন্ন দেশের পুরনো মুদ্রা সংগ্রহ। রেকর্ড ক্যাসেট কিনতেই ব্যয় হয়ে যায় বেতনের অর্ধাংশেরও বেশি। 3তলায় 2টি ঘর নিয়ে অন্তর্মুখী জীবনযাপন। পরের সন্তান অনুরাধা, তিনি বিবাহিতা। শ্বশুরবাড়ি কলকাতারই ফকির চক্রবর্তী লেনে। সর্বকনিষ্ঠ অলোকনাথ কলকাতা পুলিশের কনস্টেবল। স্ত্রী মমতা, 1 শিশুপুত্র এবং 2 নাবালিকা কন্যা সহ থাকেন দোতলার 2টি ঘরে, একটি আচ্ছাদিত বারান্দা সহ। অলোকনাথের ভাইরা ভাই শিবশঙ্কর, ডাকনাম বাবু, তিনি কর্মহীন। ওই বারান্দাতেই তার নিশি যাপন। 1তলার ঘরগুলিতে ভাড়াটেরা থাকেন। মাসান্তে ভাড়ার সমবন্টন হয় ভাই বোনদের মধ্যে। অমরনাথ, সমরনাথ, অনুরাধার ভাগের কয়েকটি ঘর খালি পড়ে থাকে দোতলা, 3তলায়। আনন্দবাজারের বিজ্ঞাপন নজরে আসার পর কালক্ষেপের প্রশ্ন ছিল না। অমরনাথ যোগাযোগ করলেন সমরনাথ ও অনুরাধার সঙ্গে। বিডন স্ট্রিটের বাড়ির মালিকানার অংশীদার তারাও, এবং তাদের অনুমতি ছাড়া বাড়ি বিক্রি আইনসিদ্ধ নয়। উকিলকে জানিয়ে দিলেন যৌথ চিঠিতে, ফেব্রুয়ারির 2য় সপ্তাহে। প্রশ্ন ওঠা সঙ্গত, বিশ্বনাথ এবং অলোকনাথকে কিছু জানালেন না কেন? কেন কিছু জানতে চাইলেন না? উত্তরে ভাই বোনদের সম্পর্কে সমীকরণ বিষয়ে কিঞ্চিত আলোকপাত জরুরি। বিশ্বনাথ, পুনরাবৃত্তি প্রয়োজন। নিজের জগতে থাকতে ভালোবাসতেন। নিস্তরঙ্গ দিনাতিপাত। সামাজিক মেলামেশায় তীব্র ভীতস্পৃহা। বৈষয়িক আলোচনায় বরাবরের অনাগ্রহী। আলোকনাথের মানসিক অবস্থান অবশ্য আমূল বিপ্রতীপে। ভোগবিলাসে আকর্ষণ মজ্জাগত। অনায়াস বিচরণ রেসের মাঠে। দিনান্তে মেজাজি মদ্যপান। নিষিদ্ধ পল্লীতে পরিচিত মুখ, নিয়মিত যাতায়াতের সৌজন্য। বিশ্বনাথ ভাইয়ের জীবনযাত্রায় হস্তক্ষেপ থেকে বিরত থাকতেন, কিন্তু সমরনাথ, অমরনাথ, অনুরাধার সঙ্গে অত্যন্ত তিক্ত সম্পর্ক ছিল অলোকনাথের। ছোট ভাইয়ের উচ্ছৃঙ্খল স্বভাবের তীব্র বিরোধী ছিলেন ওরা। পারস্পরিক বাক্যালাপ বন্ধই ছিল একরকম। বাবা মা গত হওয়ার পর বিডন স্ট্রিটের পৈতৃক বাড়িতেও আর পাই রাখেননি অন্যত্র বসবাসকারী ভাই বোনেরা। বিজ্ঞাপন দেখে ওরা ভাবলেন আপন ভোলা বিশ্বনাথকে ভুল বুঝিয়ে নিশ্চয়ই বাড়ি বিক্রির মতলব ফেলেছেন অলোকনাথ। উকিলকে তথ্য প্রমাণ সহ প্রতিবাদপত্র পাঠিয়ে আশ্বস্ত হলেন 3 ভাই বোন। যাক, বাড়ি বিক্রির সম্ভাব্য চক্রান্ত সমূলে বিনষ্ট করা গেল। সমরনাথের কলকাতার বাইরের কাজ ছিল অফিসের। ফেরার কথা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। অমরনাথ ঠিক করলেন সমরনাথ ফিরলে মার্চের প্রথম সপ্তাহে দুজনে মিলে বিডন স্ট্রিটের বাড়িতে যাবেন। একটা হেস্তনেস্ত আলোকের সঙ্গে এবার না করলেই নয়। কি ভেবেছেটা কি? ধাবুকেও বোঝানো দরকার। ধাবু হলো বিশ্বনাথের ডাকনাম। কাউকেও কিছু না জানিয়ে রাজি হয়ে গেল আলোকের কথায়। টাকা পয়সার লোভ তো ধাবুর কোনো কালই ছিল না। তাহলে উত্তর মিলল 6 মার্চের ভোরে।
আগের রাতেই অমরনাথ পুত্র অভিজিৎকে নিয়ে চন্দননগর থেকে পৌঁছলেন কলকাতায়। উঠলেন সমরনাথের বাড়িতে। ঠিক হলো তিনজন রাত 2:30 নাগাদ যাবেন বিরন স্ট্রিটে। আলোকের মর্নিং ডিউটি থাকলে ভোর 5টায় বেরিয়ে যাবে। দেখাই হবে না সকালে গেলে, আর দেখা গেলেও ডিউটির অজুহাতে আলোচনাটা হতে দেবেন। বেরিয়ে গিয়ে আর ফিরবেই না হয়তো 2-3 দিন। ধরতে হবে ঘুমানোর সময়। ঘুম থেকে দরজা খুললেন অলোক। চমকে গেলেন দাদাদের ওই গভীর রাতে দেখে। এ কি তোমরা? না, আসলে অনেকদিন আসা হয়নি, তাই খোঁজ খবর নিতে এলাম। ওপরে গিয়েছিলাম, ধাবুর ঘর দেখলাম ভেতর থেকে বন্ধ। ধাক্কা দিতে কেউ আওয়াজ দিল ভেতর থেকে, বাদ মে আয়েগা। বলছি, ধাবু কই? ওহো, দিয়ে তোমাদের তো বলা হয়নি। ধাবুদা তো দিন 15 হলো ঘর ভাড়া নিয়ে বারাসাতে চলে গেছে। মানে হঠাৎ বারাসাতে কেন? এই বললো যে কিছুদিনের মধ্যেই ইউবিআই বারাসাতে ব্রাঞ্চে বদলি হয়ে যাবে। এখান থেকে তো আর ওই যাতায়াতে একটু অসুবিধা, তাই আগে থেকে একটা আস্তানা আর কি। এই দাঁড়া, তোর গল্পটা ঠিক দাঁড়াচ্ছে না। কি হয়েছে বলতো? আর আমাদের ঘরগুলো ভেতর থেকে বন্ধ কেন? সবসময় তো খোলাই থাকে। ধাবু কোথায়? বললাম তো বারাসাত। বিশ্বাস না হয় গিয়ে দেখে এসো না। 11/1 ঝাউতলা লেন, বারাসাত চৌরাস্তার কাছে। শুধু চোটপাট করছো কেন? করছি কি আর সাধে? আমাদের ঘরগুলো বন্ধ কেন? আর ধাবুই বা কোথায়? আর এই ধাবুর ঘরে ওরা কারা? এসব কি করছিস তুই? আর আমরা বারাসাত থেকে ঘুরে এসে তোর সঙ্গে বোঝাপড়া করছি। ততক্ষণে তর্কাতর্কি আর চেঁচামেচিতে বেরিয়ে এসেছেন একতলার ভাড়াটেরা। 2তলা 3তলার ভেতর বন্ধ ঘরগুলি থেকেও বেরিয়ে এসেছেন এক অবাঙালি পরিবারের সদস্যরা। সমরনাথ পরিচয় জানতে চাইলে এক মাঝবয়সী ভদ্রলোক এগিয়ে এসে বললেন, मेरा नाम नंदलाल सिंह है। ये आलोक बाबू और विश्वनाथ बाबू अपना हिस्सा मुझे बेच दिया थोड़े दिन पहले। তার মানে ওই ঘরগুলোর মালিক আমরা? কিনে নিয়েছেন মানে? মানেটা কি? आप आलोक बाबू को पूछिए ना, एग्रीमेंट है मेरे पास, देख लीजिए। বাড়ি বিক্রির দলিল আনতে ঘরে ঢুকলেন নন্দলাল, আর সমরনাথ কলার চেপে ধরলেন ছোট ভাইয়ের। অলোকনাথ তখন দৃশ্যতেই কোণঠাসা, মুখে টুর শব্দটিও নেই। মমতাও নিশ্চুপ, নতমস্তক। অমরনাথ নিরস্ত করলেন সমরনাথকে। এই, আগে বারাসাত যাই চ। ধাবুটার কি হলো কে জানে, তারপর ফিরে এসে সব বোঝাপড়া করছি। চ চ চ। অমরনাথ, সমরনাথ এবং অভিজিৎ ট্যাক্সি করে রওনা দিলেন বারাসাত। ফিরলেন রাত 4:15 নাগাদ। অলোক যে ঠিকানা বলেছিলেন সেখানে অন্য পরিবার বাস করে। বিশ্বনাথের খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কা সত্যিই হয়েছে, ডাহা মিথ্যে বলেছেন অলোক। ধৈর্যের বাঁধ ভেঙে গেল দুই দাদার। চড়থাপ্পড়ের অকৃপণ বৃষ্টিপাত হলো অলোকের ওপর। বল কি করেছিস, পিটিয়ে মেরে ফেলবো না হলে। চেপে ধরলেন একতলার ভাড়াটেরা। মিনিট 5 বেশি ওই ঝড়ঝাপটা সহ্য করতে পারলেন না অলোক। স্বীকারোক্তি এলো, ধাবুদাকে মেরে পুঁতে দিয়েছে। মানে? মানের উদ্ধারে অবিলম্বে বরতলা থানার নম্বর ডায়াল করলেন অভিজিৎ। অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছানোর পর ভিড় ঠেলে ঢোকা গেল তুলসী বিরন স্ট্রিটের অন্দর মহলে। হাঁটুতে মুখ গুজে বসে আছেন অলোকনাথ 2তলার বারান্দায়। এক কোণে প্রস্তরবোধ দাঁড়িয়ে মমতা। একতলার ভাড়াটেদের অনেকে ছড়িয়ে ছিটিয়ে বারান্দার এদিক ছিল। অমরনাথ থমথমে মুখে দাঁড়িয়ে। সমরনাথ বিধ্বস্ত, চোখের জল নিচ্ছেন। অভিজিৎ সামলাচ্ছেন শোককাতর কাকাকে। ওসিকে দেখে অমরনাথ এগিয়ে এলেন। আসুন বড়বাবু, আসুন আসুন। নমস্কার, আমি অমরনাথ দত্ত। কি হয়েছে? শুনলাম ফোন। কাঁদতে কাঁদতে সমরনাথ ছুটে যান অলোকনাথের দিকে।
কাঁধ ধরে ঝাঁকাতে থাকেন ছোট ভাই। স্যার, এ খুন করেছে, এ বাবুকে খুন করে পুঁতে দিয়েছে, নিজের দাদাকে খুন করে জাল দলিল বানিয়ে বাড়ি বিক্রি করেছে, কুলাঙ্গার একটা। ফাঁসি দিন স্যার। কিছুতেই বলছে না কোথায় পুঁতে রেখেছে আমাদের বাবুকে। অফিসাররা বুঝলেন এভাবে কাজের কাজ কিছুই হবে না, একান্তে জিজ্ঞাসাবাদ দরকার। ক্রোধোন্মুক্ত জনতার ভিড় ঠেলে অলোকনাথকে কোনো মতে নিয়ে যাওয়া হলো বটতলা থানায়। ঘটনাটা পুরোটা বলুন। আপনি তো কলকাতা পুলিশের কর্মী, পুলিশের কায়দা কানুন জানেন নিশ্চয়ই। সত্যিটা যত তাড়াতাড়ি বলে ফেলবেন ততই আপনার মঙ্গল, নাহলে কিন্তু ক্ষতি। এটা নিশ্চয়ই আপনাকে আর বলে দিতে হবে না। নিন শুনুন, পড়া শুরু করুন। অলোকনাথ বিস্তর মারধর খেয়েছেন দাদাদের হাতে একটু আগেই। ঠোঁট ফুলে গিয়েছে, চুল উস্কো খুস্কো, হাঁফাচ্ছেন। বলতে শুরু করলেন, রহস্য ক্রমে উন্মোচিত হলো। প্রায় 25 বছর আগে কতই বা বেতন ছিল একজন কনস্টেবলের। স্ত্রী এবং 3 সন্তানের সংসার সামলে বেহিসাবি বিলাস বেসন অসম্ভব। ইন্দ্রিয় তাড়নাকে সংযত রাখার ক্ষমতা অবশ্য কলকাতা পুলিশের কনস্টেবল অলোকনাথের অনায়ত্ত ছিল। রেস, জুয়া, মদ, নারী সঙ্গের অভ্যাস ত্যাগ করার অক্ষমতা বাধ্য করেছিল ধার দেনায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়তে। পরিত্রাণের পথ খুঁজছিলেন মরিয়া অলোকনাথ। পথের দিশা পেলেন একটাই, অনেক ভাবার পর। বাড়ির 2 তলা 3 তলাটা যদি বেচে দেওয়া যায়, অর্থাগম হবে যথেষ্ট। কিন্তু বড়দা, মেজদা আর দিদি রাজি হবে? সম্ভাবনা শূন্য। ধাবুদা বলে দেখা যেতে পারে একবার। বললেনও 93 নভেম্বরের শেষ দিকে, এবং হতাশ হয়ে পড়লেন বিশ্বনাথের প্রতিক্রিয়ায়। না না, বাড়ি বেচার প্রশ্ন আসছে কেন হঠাৎ? দিব্যি আছি তো। বিশ্বনাথ দিব্যি থাকতে পারে, ধার দেনায় বিপর্যস্ত অলোকনাথ মোটেই স্বস্তিতে ছিলেন না। ভাতৃহত্যা ষড়যন্ত্রের বীজ বপনে দেরি করলেন না বিশেষ। আশ্রিত ভাইরা ভাই শিবশঙ্করকে শরিক করলেন পরিকল্পনার। চিত্রনাট্য রচনায় থাকল স্ত্রী মমতারও সক্রিয় অংশগ্রহণ। টাকার লোভে চক্রান্তে যুক্ত হলেন শিবশঙ্করের ভগ্নিপতি মৃণাল দত্ত। বাড়ি নিমতায়, পেশায় ব্যাংক কর্মী। নিয়মিত যাতায়াত ছিল বিডন স্ট্রিটের বাড়িতে। জেরায় নাজেহাল অলোকনাথ মাঝে মাঝেই কেঁদে ফেলছেন। জবানবন্দিতে ছেদ টানছে স্বগতোক্তি। এইটা আমি কি করে ফেললাম? ক্ষমা করে দিন স্যার, দয়া করে ক্ষমা করে দিন স্যার। এসব কুম্ভীরাস্ত্র অনেক দেখেছেন গোয়েন্দারা, বাকিটা বলতে বাধ্য করছেন নির্মোহ নৈপুণ্য। আচ্ছা, তারপর কি হলো বলুন। ব্রোকারদের সঙ্গে যোগাযোগ করলাম, খদ্দেরও পেয়ে গেছিলাম কয়েকজন। মৃণাল আমার শালা। আমি আর মমতা মিলে বোঝালাম মৃণালকে ধাবুদার নামে সই করতে হবে বেচাকেনার দলিলে, বিশ্বনাথ দত্ত সেজে। প্রথমে রাজি হচ্ছিল না, কিছু টাকা দিলাম। মৃণাল সামান্য চাকরি করত, রাজি হয়ে গেল। হ্যাঁ, তারপর? নন্দলাল সিংহ নামে এক অবাঙালি খদ্দেরের সাথে চুক্তি ফাইনাল হলো। বাড়ি দেখতে এলেন নন্দলাল। ধাবুদা যখন অফিসে, তখন দেখালাম। মৃণালকে পরিচয় দিলাম বিশ্বনাথ দত্ত হিসাবে, আর মমতাকে নিজের দিদি অনুরাধা হিসাবে। 2 তলা আর 3 তলা ঘরগুলো বেচার এগ্রিমেন্ট হলো শৈশাবত জানুয়ারিতে মাঝামাঝি। মৃণাল মমতা সই করলো বিশ্বনাথ অনুরাধা হিসাবে। অ্যাডভান্স হিসাবে 60,000 মতো পেলাম। নন্দলালের তাড়া ছিল, তাগাদা দিচ্ছিলেন কবে পজিশন পাবেন। দখল পাওয়ার এবং রেজিস্ট্রেশনের পর $1,02,000 টাকা দেওয়ার কথা হয়েছিল। ধাবুতে থাকলে পজিশন দেব কি করে? অ্যাডভান্স নিয়ে ফেলেছি। বাগুইহাটির অশ্বিনীনগরে ফ্ল্যাট ভাড়াও হয়ে গেছে, যেখানে উঠে যাব ঠিক করেছিলাম বাড়ি বিক্রির পর। এরপর? ধাবুদাকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় ছিল না স্যার। হ্যাঁ, তা কি উপায় করলেন?
22শে জানুয়ারি রাতে থাবুদা 10:30 নাগাদ বাড়ি ফিরল। বললাম, বাড়িতে মিস্ত্রি লেগেছে, আমাদের বারান্দায় শুয়ে পড়ো। সরল মানুষ ছিল, বিশ্বাস করলো। রাতে 12:30 নাগাদ আমি, শিবশঙ্কর, মৃণাল মিলে কম্বল চাপা দিয়ে মেরে ফেললাম। পরের দিন বিকেলেই পজিশন দিলাম নন্দলালকে। ওরা চলে এলেন, দখল নিলেন ঘরগুলোর। আমি বললাম, আমার ঘরটা কয়েকদিন পরেই ছেড়ে দেবো, একটু সময় লাগবে, জিনিসপত্র শিফট করার আছে। নন্দলাল রাজি হয়ে গেলেন। হ্যাঁ, তা বডি কোথায়? পুঁতে দিয়েছি স্যার, পুঁতে দিয়েছি। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু কোথায়? এই নিমতলা ঘাটের কাছে স্যার। জায়গাটা দেখাতে পারবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ পারবো। কাল বিলম্ব না করে গাড়ি ছুটল নিমতলা ঘাটে। অলোক একবার এই জায়গা দেখাচ্ছেন, তো পরবর্তী ও জায়গা। যেন দিগ্ভ্রান্ত, অকস্মাৎ স্মৃতিভ্রষ্ট। অপরাধীর এ হেন অকাল স্মৃতিভ্রংশের সঙ্গে পরিচিত গোয়েন্দারা বুঝলেন সহজে কবুল করবেন না অলোকনাথ। একে লালবাজারে নিয়ে যাওয়া দরকার, থানায় হবে না। তবে তার আগে অলোকনাথের এবং বিশ্বনাথের ঘরটা সার্চ করা প্রয়োজন। সকালে তাড়াহুড়ায় আর হট্টগোলে করা যায়নি। স্থির হলো ঘরগুলি তল্লাশি করে সিজার লিস্ট তৈরি করে তারপর সোজা লালবাজার। অনেক সময় আছে, কতক্ষণ চেপে রাখবে সত্যিটা? ফের বিডন স্ট্রিট। ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসাররা ততক্ষণে দখল নিয়ে ফেলেছেন বাড়ির বারান্দার এবং বাড়ির বাকি অংশে স্কেচ ম্যাপ তৈরির কাজ চলছে পুরো দমে। শিবশঙ্কর এবং মমতাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। দুজনেরই মুখে কুলুপ। মৃণালের নিমতার বাসস্থানের খোঁজে টিম বেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই। কাদের কাদের জেরা করা আশু প্রয়োজন তৈরি করা হচ্ছে তালিকা। তদারকিতে ডিসিডিডি স্বয়ং, সহায়তায় ডিসি নর্থ। হোমিসাইড বিভাগের টিমে ছিলেন অতনু বন্দ্যোপাধ্যায়, তখন 28 বছরের তরুণ সাব ইন্সপেক্টর, অধুনা ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। অতনু ছিলেন অনুসন্ধিৎসু স্বভাবের, সজাগ মস্তিষ্ক এবং ক্ষুরোদার বুদ্ধির সুবাদে প্রিয়পাত্র ঊর্ধ্বতন অফিসারদের। তন্ন তন্ন করে প্রতিটি ঘর খুঁজে যখন প্রস্তুতি চলছে সিজার লিস্টে, ফরেন্সিক বিশেষজ্ঞরা খুঁজছেন বারান্দায় হাত বা পায়ের ছাপের নমুনা। অতনুও ঘুরে দেখছিলেন এ ঘর ও ঘর। হঠাৎই চোখ আটকে গেল নন্দলালের ঘরের দেওয়ালে। ঠাকুরের বেদি যেমন আছে এ বাড়ির অধিকাংশ ঘরে, কিন্তু এটার রং একটু অন্যরকম লাগছে না? একটু কাঁচা মনে হচ্ছে না চোখের দেখায়? বাকি দেওয়ালের রঙের সঙ্গে একটু তফাৎ যেন। ঘরের সমস্ত অংশ সাদা, এই বেদিটা একটু ক্রিম রঙা, সামান্য লালচেও না। বিদ্যুৎ ঝলক খেলে গেল অতনুর মাথায়। স্যার, একবার এদিকে আসবেন? তড়িঘড়ি ঘরে এলেন ডিসিডিডি সহ বাকিরা। আরে সত্যিই তো, রং সামান্য আলাদা আর কাঁচাও। অলোকনাথকে নিয়ে আসা হলো বেদির সামনে। মিনিট দুয়েকের ধমক ধামক এবং মৃদু চড়থাপ্পড়ের পর ভেঙে পড়লেন দত্তবাড়ির কনিষ্ঠ পুত্র। ওখানে ওখানে থাবুদাকে পুঁতে দিয়েছিলাম স্যার। নিজেদেরই বাড়ির দেওয়ালে দাদাকে খুন করে পুঁতে দিয়ে বাড়ি বিক্রি, পথের কাঁটাকে সরিয়ে দেয়। বাকরুদ্ধ অভিজ্ঞ অফিসাররাও। সদ্বিদ ফিরতে সময় লাগলো বেশ কিছুক্ষণ। মিস্ত্রি ডাকা হলো। বেদিতে কোদালের প্রথম কোপ পড়ার কিছু পরেই দুর্গন্ধ দখল নিল ঘর। উদ্ধার হলো দেহ। মৃত্যুর 1.5 মাস পরে। ঘাড়ে, গলায় এবং বুকে সামান্য মাংস লেগে রয়েছে। শরীরের অবশিষ্ট প্রায় কঙ্কালে পর্যবসিত। জেরায় প্রকাশ্যে এলো কখন, কিভাবে মৃত্যু এসেছিল 43 বছরের বিশ্বনাথের, সহোদরের চক্রান্তে। 22শে জানুয়ারি 1994 রাত 10:30 নাগাদ বাড়ি ফিরলেন বিশ্বনাথ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ব্যাংকের একটি বিচিত্র অনুষ্ঠান দেখে।
সিঁড়ি দিয়ে উঠতে যাবেন, মুখোমুখি অলোকনাথের সঙ্গে। রে ধাবুদা, আজ তুই আমাদের ঘরের লাগোয়া বারান্দাটায় শুয়ে পড়বি? কেন রে? না, মানে ঘরগুলোর যা অবস্থা, মিস্ত্রি লাগিয়েছে একটু চুনকামের জন্য। তাড়াহুড়োয় বলা হয়নি আগে। আজ 3 তলাটা ধরেছে, কাল পরশু আবার 2 তলাটা ধরবে। বিশ্বনাথ দেখতেও পেলেন কয়েকটি সিমেন্টের বস্তা 2 তলা থেকে 3 তলায় ওঠার সিঁড়ির মুখে। ভাইকে বিশ্বাস করলেন। খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্তে শুয়ে পড়লেন 2 তলায় ভাইয়ের ঘরের লাগোয়া বারান্দায়। মৃণাল পূর্ব পরিকল্পনা মাফিক 9:30টার মধ্যেই এসে পৌঁছলেন। অপেক্ষা করলেন অলোকনাথের ঘরে, যেখানে তখন উপস্থিত শিবশঙ্করও। 11টার মধ্যে ঘুমিয়ে পড়ল অলোকের পুত্র কন্যারা। ঘড়ির কাঁটা যখন পেরোল রাত 12:30, অলোক বেরোলেন ঘর থেকে। ফিরলেন মিনিট 5-এর মধ্যেই। দাদা ঘুমিয়ে পড়েছে। মমতা, কম্বলটা এবার দাও। কম্বল নিয়ে শিবশঙ্কর, মৃণাল এবং অলোক এলেন বারান্দায়, যেখানে বিশ্বনাথ গভীর নিদ্রাচ্ছন্ন। শিবশঙ্কর 2 পা চেপে ধরলেন বিশ্বনাথের, মৃণাল হাত দুটো। অলোক কম্বল চাপা দিলেন দাদার মুখে, সর্বশক্তি প্রয়োগে চেপে ধরে থাকলেন মিনিট 7। হাত পায়ের নিষ্ফল ছটফটানি ক্রমে থেমে এলো বিশ্বনাথের। কম্বল মুখ থেকে তুলে নাকের কাছে হাত নিয়ে পরীক্ষা করলেন অলোকনাথ। চোখের পাতা টেনে দেখলেন, না, নিঃশ্বাস আর পড়ছে না। কাজ হয়ে গিয়েছে। কাজ বাকি ছিল আরো। সম্পূর্ণ করলেন চক্রী চতুষ্টয়। অলোক, মমতা, মৃণাল এবং শিবশঙ্কর মিস্ত্রিদের দিয়ে কিছুক্ষণ আগেই অলোক 2 তলার একটি ঘরে নতুন করে ভিত করিয়ে রেখেছিলেন ঠাকুরের বেদি। যেমন বেদি দেওয়ালের সঙ্গে ছিল বিডন স্ট্রিটের বাড়ির অধিকাংশ ঘরেই। মজুদ ছিল পর্যাপ্ত সিমেন্ট বালিও। বিশ্বনাথের নিস্পন্দ দেহকে বেদির মধ্যে পা মুড়িয়ে ঢোকানো এবং অতঃপর গাঁথনি। প্রমাণ লোপাতে ভোর হয়ে গেল প্রায়। মৃণাল ফিরে গেলেন নিমতার বাড়িতে। শিবশঙ্কর রোজকার মতো শুয়ে পড়লেন বারান্দায়, যেখানে ঘণ্টাখানেক আগেই ঘুমোচ্ছিলেন বিশ্বনাথ। এবং পাশের ঘরের দেওয়ালে দাদার মৃতদেহ গেঁথে দেওয়ার পর অলোকনাথ এবং মমতা ঘরে ফিরে নিদ্রা গেলেন নির্বিকার। অলোক, মমতা এবং শিবশঙ্কর গ্রেফতার হয়েছিলেন মৃতদেহ আবিষ্কারের দিনই। মৃণাল ধরা পড়লেন পরের দিন নিমতার বাড়ি থেকে। তদন্তের দায়িত্ব ন্যস্ত হল অতনু বন্দ্যোপাধ্যায়ের ওপরই। পুলিশ কর্মী নিজের দাদাকে হত্যা করে পুঁতে রেখেছিলেন বাড়ির দেওয়ালে। অশ্রুতপূর্ব এই ঘটনায় শহর জুড়ে তুমুল চাঞ্চল্যকর সৃষ্টি হওয়া স্বাভাবিকই ছিল। যেমন স্বাভাবিক ছিল দ্রুত চার্জশিট পেশ করে শাস্তি বিধানের চাপ। অলোকনাথ যে প্রকৃতির মানুষ, পুলিশকে দেওয়া বন্ড সম্পূর্ণ অস্বীকার করবেন আদালতে অনায়াসে অনুমেয়। পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত করতে হবে অভিযুক্তদের, স্পষ্ট ছিল গোড়া থেকেই। পুলিশি তদন্ত হলো অনেকটা ম্যারাথন দৌড়ের মতন। অভিযুক্তদের গ্রেফতারির অর্থ হলো 42 কিলোমিটারের মধ্যে অতিক্রান্ত মাত্র 10। বাকি 32-এ প্রমাণ সংগ্রহ, চার্জশিট পেশ এবং আদালতে বিচারান্তে শাস্তি প্রাপ্তি। দৌড় শুরু করলেন অতনু। প্রমাণ একত্রিত করার জরুরি কাজটি সম্পন্ন করলেন নিখাদ নিষ্ঠায়, প্রত্যয়ী পরিশ্রম। বাগুইহাটির অশ্বিনীনগরে অলোকনাথের ভাড়া করা ফ্ল্যাট থেকে উদ্ধার হলো বিশ্বনাথের 3টি ট্রাঙ্ক, যাতে ছিল পোশাক আশাক, প্রচুর পুরনো মুদ্রা এবং গানের রেকর্ড ক্যাসেট। অর্থলোক কতটা অতল গান করে ফেলে মানুষকে তার প্রমাণ মিলল 24A নিমতলা ঘাট স্ট্রিট নিবাসী গোবিন্দ সর্দারের বাড়িতে, যাকে বিশ্বনাথের পাম্পসেট এবং কিছু আসবাবপত্র বেচে দিয়েছিলেন অলোকনাথ এবং কবুল করেছিলেন জেরায়। বাড়ি বিক্রির দলিলে সই করেছিলেন অলোক, মৃণাল, মমতা। ত্রয়ীর হস্তাক্ষরের নমুনা, যেটাকে বলে স্পেসিমেন হ্যান্ডরাইটিং, সংগ্রহ করে পাঠানো হলো ফরেন্সিক পরীক্ষায়। প্রত্যাশিতভাবেই মিলে গেল
হুবহু। পুলিশ ট্রেনিং স্কুলের অস্ত্রাগারে কর্মরত ছিলেন অলোকনাথ। হাজিরা খাতা খুলে দেখা গেল 23শে জানুয়ারি ডিউটিতে এসে কিছু পরেই মেয়ের অসুস্থতার অজুহাতে বেরিয়ে যান। ফের কাজে যোগ দেন সপ্তাহখানেক পর। খুনটা হয়েছিল 22-এর রাতে। পরের 7 দিন অলোক ব্যস্ত থেকেছিলেন নন্দলালদের মালিকানা দেওয়ায় এবং অন্য সম্ভাব্য প্রমাণ লোপাটে। পারিপার্শ্বিক প্রমাণ হিসাবে গুরুত্বপূর্ণ ছিল কর্মক্ষেত্রে ওই ঘটনা উত্তর অনুপস্থিতি। সিমেন্ট এবং বালি অলোকনাথ কিনেছিলেন সৌমিত্র নায়ক নামের এক ইমারতি সামগ্রী বিক্রেতার থেকে জানুয়ারির মাঝামাঝি। দোকান এবং দোকানের মালিক দুই চিহ্নিত হল। আদালতে রাগঢাকহীন বয়ান দিলেন সৌমিত্র। চিহ্নিত করলেন ক্রেতা অলোকনাথকে। গ্রেফতারির পর থেকে মৃণাল দত্ত তদন্তকারীদের বলে আসছিলেন, যে পাপ করেছি তার ক্ষমা নেই। অভিনয় নয়, বাস্তবিকই অনুতাপদগ্ধ ছিলেন মৃণাল। মনে হয়েছিল অতনু। মৃণাল সম্মত হয়েছিলেন আদালতে বিচারপতির কাছে জবানবন্দি অর্থাৎ জুডিশিয়াল কনফেশন দিতে। ঘটনার বিবরণ দিয়েছিলেন পুঙ্খানুপুঙ্খ, যা চূড়ান্ত সহায়ক হয়েছিল শাস্তি বিধানে। বয়ান নেওয়া হলো আইনজীবী বিকাশ পালেরও, যিনি আনন্দবাজারে বিজ্ঞাপন দিয়েছিলেন। বিকাশকে নিয়োগ করেছিলেন নন্দলাল। সম্পত্তি বেচাকেনায় কোনো আইনি জটিলতা রয়েছে কিনা খতিয়ে দেখতে। বিক্রয় প্রক্রিয়া চলাকালীন অলোক আগাগোড়া বলে এসেছিলেন তারা 2 ভাই এবং 1 বোন। বাড়ির দলিলপত্র পুরসভায় সার্চ করে অন্য তথ্য পেয়েছিলেন বিকাশ। নথি বলেছিল তারা 4 ভাই এবং 1 বোন। প্রশ্ন করায় অস্বীকার করেছিলেন অলোক। এড়িয়ে গিয়েছিলেন উত্তর। অবধারিত সন্দেহের উদ্রেক হয় এবং কাগজে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেন বিকাশ। যে বিজ্ঞাপন দেখা গিয়েছিল রহস্যভেদের প্রধান অনুঘটক রূপে। বিকাশও আদালতে চিহ্নিত করেছিলেন অলোক, মমতা এবং মৃণালকে। কিন্তু মূল কাজটি অবশ্য এখনো অসমাপ্ত। প্রায় কঙ্কালে পরিণত দেহ যে বিশ্বনাথেরই, তার সন্দেহাতীত প্রমাণ। ময়না তদন্ত করেছিলেন অধ্যাপক ডক্টর অপূর্ব কুমার নন্দী, কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন বিভাগের তৎকালীন প্রধান। দীর্ঘ কর্মজীবনে কয়েক হাজার মৃতদেহের ময়না তদন্ত করার অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর নন্দী রিপোর্টে লিখলেন, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ কজড বাই কম্প্রেশন অফ নেক, ফর এক্সাম্পল থ্রটলিং অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। এবং জানালেন মৃতের বয়স আনুমানিক 43। বিশেষ তাৎপর্যের অমরনাথ, সমরনাথ এবং অনুরাধা জানিয়েছিলেন গজদাঁত ছিল বিশ্বনাথের। সেই গজদাঁতেরও উল্লেখ ছিল রিপোর্টে, যা চিহ্নিতকরণের পক্ষে অন্যতম পারিপার্শ্বিক প্রমাণ হিসেবে গ্রাহ্য হয়েছিল বিচার পর্বে। দেহ শনাক্তকরণে তর্কাতীত প্রমাণ অবশ্য মিলেছিল ফটোগ্রাফিক সুপারইম্পোজিশন পদ্ধতিতে। তদন্তকারী অফিসারের আর্জিতে যার সফল প্রয়োগ করেছিলেন কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি তৎকালীন ডেপুটি ডিরেক্টর ডক্টর VK কাশ্যপ। 1960 সালে পঞ্চম শুক্লা হত্যা মামলায় কলকাতা তথা ভারতে প্রথম ব্যবহৃত হয়েছিল সুপারইম্পোজিশন পদ্ধতি। বিশ্বনাথ দত্তের খুনের মামলায় যার প্রয়োগ কলকাতা পুলিশের ইতিহাসে হয়েছিল দ্বিতীয়বার 34 বছর পরে। রিপোর্টে লেখা হয়েছিল, The superimposition test suggests that the skull and the mandible belong to a person whose photographs were forwarded to me for test. ঘটনা কি, কেন, কখন এবং কিভাবে এত নিখুঁত উঠে এসেছিল অতনুবাবুর চার্জশিটে অভিযুক্তদের আইনজীবী হালে পানি পাননি। অলোকনাথ, মমতা, শিবশঙ্কর এবং মৃণালকে ফাঁসির সাজা শোনান সেশন কোর্ট 2000 সালে, যা বহাল রাখেন কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট অলোকের সাজা লঘু করে দণ্ডিত করেন যাবজ্জীবন কারাবাসে। বাকিদের যাদের দীর্ঘ কারাবাস ততদিনে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়। অলোকনাথ সম্প্রতি বহরমপুর জেলে পরলোকগত হয়েছেন। আপাতত ওপরওয়ালার সর্বোচ্চ আদালতে বিচারাধীন।